আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায়, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বললেন ডোনাল্ড লু। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতার রোধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই, আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক বন্ধের নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর, 2 মেয়রকে কঠোর হওয়ার তাগিদ। এবং প্রবাসী আয়ে কর দিতে IMF এর পরামর্শ বিবেচনায় না নেওয়ার আহ্বান বিশ্লেষকদের, রেমিটেন্সের প্রণোদনা 7% করার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকার সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য সুবিধা GSP ফিরিয়ে দেয়া সহ নতুন করে বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাসও দেন এই মার্কিন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 3 দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বুধবার দুপুরে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুজন প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমকে ডোনাল্ড লু জানান, পেছনের দিকে আর ফিরে তাকাতে চায় না বাইডেন প্রশাসন। দুদেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই এই সফর বলে উল্লেখ করেন তিনি। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. Talking about new investment was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, নির্বাচন কিংবা মানবাধিকার নিয়ে এবারের সফরে কোনো আলোচনা হয়নি, তবে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় এসেছে। যেই GSP ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, DFC, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও কর নীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে রিজার্ভ সমৃদ্ধ করতে সহযোগিতার আশ্বাস দেন ডোনাল্ড লু। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উড্র হলে, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শীর্ষ কর্মকর্তার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সাথে সাক্ষাতের পর এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিনামূল্যে নাসার স্যাটেলাইটের রিয়েল টাইম তথ্য ব্যবহারে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া স্মার্ট কৃষি, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু প্রযুক্তি ব্যবহার ও অর্থায়নে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। সম্পর্কটা হচ্ছে সার্বিক। আমরা সম্পর্ককে কখনো রাজনৈতিক, সামাজিক,
অর্থনৈতিক এভাবে ভাব করি না। দেখা যেতে পারে যে আপনি যে হয়তো সম্পর্কের কথা আপনি ভাবছেন বা মানে ইঙ্গিত করছেন, তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে জলবায়ু, পরিবেশ, টেকসই উন্নয়ন, এগুলি নিয়ে আমাদের সম্পর্কটা কি হবে। আর এটাই হচ্ছে কিন্তু আমার রেমিট। বিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মেয়েদের ভুক্তভোগী হিসেবে না দেখে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে তৈরি করার কথা বলেন তিনি। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। জাপান ও বুলগেরিয়া সরকারের সহযোগিতায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক 2 দিনের বৈশ্বিক সংলাপের আয়োজন করেছে বাংলাদেশ। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক সরকারের অদূরদর্শী নীতির কারণে দেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় আশানুরূপ সাফল্য আসেনি। বর্তমানে সারা দেশে ১৪,০০০-এর বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। সরকার প্রধান বলেন, গত ১৫ বছরে দেশে শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৮৪ থেকে ২১ জনে নেমে এসেছে। একই সাথে মাতৃমৃত্যুহার ৩৭০ থেকে ১৩৬ জনে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পায় সামাজিক নিরাপত্তা, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, প্রসূতি সেবা, বাল্যবিবাহ সহ নারীর প্রতি সহিংসতা। ২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। অনুষ্ঠানে বুলগেরিয়া, জাপান, কিরিবাস ও মালদ্বীপ সহ ৪৮ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পরিবর্তনশীল জলবায়ু ইস্যুতে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপগুলো দরিদ্র ও প্রান্তিক জনগণের দুর্বলতা হ্রাস করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর নাতালিয়া কানেমের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশে হতাহতের হার কমেছে। এছাড়াও আলোচনায় স্থান পায় শিশু মাতৃমৃত্যু হার, প্রজনন, স্বাস্থ্য, বাল্য বিবাহ সহ মেয়েদের শিক্ষার বিষয়টি। এই সময় শিশু মাতৃমৃত্যু হার কমাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন UNFP এর নির্বাহী পরিচালক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীর প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার ২ সিটি মেয়রকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। BRTA ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে হেলমেটবিহীন বাইকারদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে বলা হয়েছে পাম্প মালিকদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। রাজধানীতে অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা।
এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিক্সা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাব শুনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চালানো বন্ধ করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন হলেও দুর্ঘটনার হার কমছে না বলে উল্লেখ করা হয় সভায়। এ থেকে পরিত্রাণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ ও পরিকল্পনার কথাও জানানো হয় সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির সভায়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনারা 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। শুধু রাজধানী নয়, সারা দেশেই মোটরসাইকেল চালকদের জন্য নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির মাসুল জনগণকে দিতে হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ব্যাংক লুট আর টাকা পাচার করে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ পরিস্থিতিতে অচিরেই দেশ চরম বিপদের মুখে পড়বে বলেও সভায় আশঙ্কা জানান বক্তারা। এই দেশটাকে এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে, শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট, তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ করতে। এই দেশটাকে বাঁচানোর লক্ষ্যে তাই আমাদের সবারই উচিত এখন থেকেই সচেতনভাবে চেষ্টা করা এবং যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্টেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের দেয়া এ রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। পরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন বলেন, ৭১ মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের কন্টেম সেলের সুবিধা দিতে এই রিট আবেদন করা হতে পারে। তিনি বলেন, রিটকারীদের আইনজীবী নিজেও জামায়াতের সমর্থক। গত 13 মে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাস বা কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দেন হাইকোর্ট। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরূপ আচরণ সহ বিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করে নির্বাচন কমিশন। উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারা ও তার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক প্রকাশ্যে ভোট দেয়া নিয়ে ব্যাখ্যায় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে রেহাই দিয়েছে কমিশন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ঘোড়া, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কমিশন দেখেছে, তার বক্তব্য শুনেছেন, সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। উনি
অভ্যাসগতভাবে অপরাধ করেছে, ধারাবাহিকভাবে 3টা অপরাধ করেছে। ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করেছে। বরিশাল 6-এর মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাফিজ মল্লিক, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল গত 8 তারিখের নির্বাচনে উনি প্রকাশ্যে ভোট দিয়েছিল। উনি ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়া বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। প্রবাসী আয়ের উপর কর আরোপ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ সরকারকে বিবেচনায় না নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, বর্তমান প্রেক্ষাপটে বিদেশি এই সংস্থার পরামর্শ মানলে দেশে রেমিটেন্স প্রবাহ কমবে এবং বাড়বে হুন্ডি। বিদেশি ঋণ ও আমদানি ব্যয় মেটাতে বেশি পরিমাণে রেমিটেন্সের যোগান নিশ্চিতে আগামী বাজেটে প্রণোদনার হার 7% করার পরামর্শ দেন তারা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। বাংলাদেশকে ঋণ দিতে রাজস্ব, আর্থিক, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদের উৎস বাড়াতে প্রবাসী আয়ে কর আরোপ এবং বিভিন্ন বন্ড সুবিধা বাতিলেরও প্রস্তাব সংস্থাটির। জাতীয় রাজস্ব বোর্ড NBR এই সিদ্ধান্ত মেনে নিলে বিশ্বের 169টি দেশে কর্মরত 1 কোটিরও বেশি প্রবাসী কর্মীকে কর দিতে হবে। আর করের আওতায় এলে বাতিল হতে পারে বর্তমানে প্রবাসী আয়ে অর্থ বিভাগ এবং ব্যাংকের দেয়া 2.5% করে মোট 5% প্রণোদনা। এই যে ইনসেন্টিভ দেওয়া, প্রবাসী বন্ড যেটা করেছিলাম সেখানে বেশ কিছু ছাড়ের কথা বলেছিলাম, এগুলো সবই কিন্তু ছিল উদ্বুদ্ধ করার জন্য এবং তারাও যাতে সিস্টেমের ভিতরে যায়, যাতে হুন্ডি না করে। এখন এই ইনসেন্টিভ যদি বন্ধ করে দিতে বলা হয় তাহলে সরকারকে আলাদাভাবে আবার হিসেব করে দেখতে হবে, এতে আমার রেমিটেন্সের প্রভাবও কমে আসবে কিনা, ওরা দেশে টাকা পাঠাবার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে কিনা। প্রবাসী আয়ের উপর যদি আমরা কর আরোপ করি তাহলে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে যেভাবে টাকা আসে তারা আরো বেশি উৎসাহিত হয়ে যাবে। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে তাহলে কিন্তু একজন কর্মী তার প্রেরিত অর্থের উপর বেশি লাভ পায়, অন্তত 4 থেকে 5 টাকা বেশি লাভ পায়। আবার হুন্ডিওয়ালারা সেই টাকাটা কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়। সুতরাং এই যে প্রবাসী আয়ের উপর করার বিষয়টি, এটা একটা বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1 কোটি প্রবাসী পরিবারের কিন্তু কমপক্ষে 4-5 করে ব্যক্তি বাংলাদেশে থাকে এবং এই 5-7 কোটি লোকের মতো অন্তপক্ষে 2-3 কোটি লোক কিন্তু ভোটার। তাহলে কিন্তু সেখানে ভোটও কিন্তু একটা সরকারের প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হতে পারে। গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে এখন বছরে গড়ে 21 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় পাঠাচ্ছেন কর্মীরা। প্রবাসী আয় বাড়াতে কর আরোপ না করে প্রণোদনার হার আরও বৃদ্ধির নীতি অনুসরণের সুপারিশ বিশ্লেষকদের। রেমিটেন্স যোদ্ধাদের উপর তাদের প্রেরিত অর্থে কোনোরকমভাবে যাতে কর আরোপ করা না হয়, বরঞ্চ তাদের প্রেরিত অর্থের উপর আরও যাতে বেশি মাত্রায় বেশি করে তাদেরকে ইনসেন্টিভ প্রদান করা যায়। গার্মেন্ট খাত বলি সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সরকারের নানা রকম ভর্তুকি রয়েছে। আমরা যদি এত খাতে ভর্তুকি দিতে পারি তাহলে আমরা মনে করি আসন্ন যে বাজেট আসছে সে বাজেটে সরকার কিন্তু চিন্তা করতে পারে যে সরাসরি 5 থেকে 7% তাদের প্রেরিত অর্থের উপর তারা প্রণোদনা প্রদান করতে পারে। প্রথম দুর্বলতা আমি তো এইসব কথা মেনে নিয়ে আমি টাকা নিয়েছি, যুক্তি তর্ক দিয়ে দেখাতে হবে যে আমি এত রেমিটেন্স পাই এই উৎসাহের জন্য। আমি যদি এখন এটা কর আরোপ করি তাহলে আমার এত কমে যাবে। এটা এই IMF এর সাথে নেগোসিয়েশনের ব্যাপার। জাতীয় যা স্বার্থ আছে, যা বিষয় আছে, যেটা করলে এটা করা যাবে না, হবে না, সেটা তাকে নেগোসিয়েশন করে IMF-কে ফেস করতে হবে। এ বিষয়ে প্রবাসীদের কাছে শিগগিরই অবস্থান পরিষ্কার করতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি হাসপাতালটিতে। ওষুধই একমাত্র ভরসা। হাসপাতালে মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন শতাধিক রোগীর সেবা দিচ্ছেন। এতে প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা। পাবনা মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন দুপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এদের সবাই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে চায়। হাসপাতালের লোহার খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি চায় তারা। তবে এই হাসপাতালে চিকিৎসা মানেই রোগীদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। গলা কাটার মুরগির মতো ছটফট করতে আছি, এর চার দিলে আমার আর ভালো লাগে না। পুরাতন এই হাসপাতালে নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। হাতটা বেঁধে রাখতে হয়, তারপর বেঁধে রেখে স্যার ট্রিটমেন্ট দেয়, ইঞ্জেকশন দিলে ঘুম আসলে শান্ত হয়ে যায়। 2টা করে বড়ি দেয়, অনেক পাওয়ার। আমাদের ঘুমের
মুম্বাই। কাউন্সিলিংটার এখানে অনেক গ্যাপ আছে। আমাদের 4th ক্লাস এমপ্লয় 160 জন, সেখানে মাত্র আছে 55 জন। ডাক্তারের মতামত হ্যাঁ প্রত্যাশিত ভাবে চলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এই বাজেটে যায় কোথায়? তদন্ত করে না কেউ। একটা সময় বৈদ্যুতিক থেরাপি দিয়ে চিকিৎসা দেওয়া হলেও সেটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। 500 শয্যার এই হাসপাতালটিতে পরিচালক বাদে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এই ডাক্তাররাই বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রোগী ভর্তি এবং নাইট শিফটের দায়িত্ব পালন করেন। ফলে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন। হাসপাতালটির নানা সীমাবদ্ধতার কথা জানান পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ডাক্তার শাফকাত ওয়াহিদ। বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা ওষুধেই দেওয়া হয়, অল্প কিছু চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়। সেই অল্প কিছু চিকিৎসাটাই আমরা দিচ্ছি না, বা এখানে এই হাসপাতালের সীমাবদ্ধতা। চিকিৎসকদের 31টি পদের মধ্যে অধ্যাপকের পদ সহ 16টি পদেই খালি। এই হাসপাতালে আসার জন্য চিকিৎসকদের অনীহার কথাও জানান পরিচালক। গড়ে 100-র বেশি রোগী দেখতে হয়। 4 জনের মধ্যে অবশ্য আমার কথা বাদ দিই, কারণ আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমি বেশিরভাগ সময় রোগী দেখি না। নিয়োগ তো আলাদা করে দেওয়া হয় না, সরকারি চাকরিরত যেসব চিকিৎসক তাদেরকে বিভিন্ন বদলির মাধ্যমে এখানে আনা হয়। তো এখানে হয়তো অনেকে আসতে আগ্রহী না, সেই জন্য বদলি হয় না। হাসপাতালটিকে 1100 শয্যায় বর্ধিত করার পরিকল্পনার কারণে বেশ কয়েক বছর ধরে উন্নয়ন থমকে আছে। তথ্য প্রযুক্তির এই যুগে সেই মান্দাতার আমলের চিকিৎসা ব্যবস্থা এখনো বিদ্যমান দেশের একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতালে। আধুনিক যন্ত্রপাতির স্বল্পতার কারণে দ্রুত সময়ের মধ্যে রোগীদের সুস্থ করা সম্ভব হচ্ছে না। নিয়ম নীতি কড়াকড়ি করা হলেও বাড়েনি চিকিৎসার মান, অভিযোগ স্বজনদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সে বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকদের প্রচেষ্টা চালাতে হবে। নতুন বিচারকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। সিটি কর্পোরেশন এলাকায় যারা ড্রেন ও খালে ময়লা ফেলে তারা ডাকাতের সমতুল্য বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, নগরী জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটি কর্পোরেশন এলাকার 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম কাজ করবে। গুলশানের নগর ভবনের সামনে খাল ও ড্রেন থেকে উদ্ধারকৃত বর্জ্যের প্রদর্শনী শেষে এসব কথা বলেন উত্তরের মেয়র। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ড্রেন ও খাল পরিষ্কার রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলি অনেক সহজে দূর হয়। এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। যিনি ঢাকা শহরে বাস করেন উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারে, এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদেরকে চেঞ্জ করতে হবে। একটা সোফা কিন্তু কোনোভাবে ফেলা যায় না, জাজিম ফেলা যায় না। রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা তো ডাকাতির থেকে তো বেশি। এটা এসএসসিতে বরাবরের মতো সাফল্য ধরে রেখেছে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। এবছর ফলাফলে জেলায় দ্বিতীয় অবস্থানের প্রতিষ্ঠানটি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের কঠিন অধ্যবসায়ই ভালো ফলাফলের কারণ বলে জানান কলেজ কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝিকরগাছের নাভারনে 1991 সালে প্রতিষ্ঠিত হয় আকিজ কলেজিয়েট স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে এই বিদ্যাপীঠ। চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট 137 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 117 জন, এ পেয়েছে 20 জন। এর মধ্যে মানবিক বিভাগের 24 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 13 জনের, এ 11 জন। বিজ্ঞান বিভাগে 105 জনের মধ্যে 101 জনই পেয়েছে জিপিএ 5 এবং 4 জন এ।
ব্যবসায় শিক্ষা বিভাগে 8 শিক্ষার্থীর 3 জন জিপিএ 5 আর 5 জন এ। যদিও শিক্ষক মণ্ডলী আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন এবং তাদের জন্য আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি। পড়ার সিস্টেমটা এমন যে কেউ এখান থেকে পড়ে খুব ভালো একটা ফলাফল নিয়ে যে কোনো ভালো জায়গায় চান্স পেতে পারে। অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সুনিবিড় পরিচর্যায় অত্র প্রতিষ্ঠান থেকে সকল ছেলে মেয়ে ভালো ফলাফল অর্জন করে। ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোঅর্ডিনেটর। আমাদের বিশেষ কারিকুলাম এবং আমাদের যে সভাপতি মহোদয় আছেন তার নির্দেশনা মতো আমরা সবসময় পাঠ্যদান করে থাকি। আমরা চাই যে আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে পাঠ্য বইমুখী করতে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষা নেওয়া সহ নানা উদ্যোগ গ্রহণের কথা জানান অধ্যক্ষ। ক্লাসে পড়া আমরা ক্লাসে সম্পন্ন করার চেষ্টা করি, আর অভিভাবকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি। শিক্ষার্থীরা শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে এবং তাদেরকে ফলো করে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে আদ্দিন ফাউন্ডেশন। গত 4 বছরে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাশের হার 100%। লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতায় সাফল্যের শীর্ষে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 19 মে থেকে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 11তম এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় পোশাক খাতের 75টি প্রতিষ্ঠান ছাড়াও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা খাত, ভেষজ শিল্পের 300-র বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেলা চলবে 25 মে পর্যন্ত। চলমান ডলার সংকট শিপ ব্রেকিং ও রিসাইক্লিং সেক্টরে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তরুণ প্রজন্মের লিডারদের হতাশ না হয়ে একনিষ্ঠভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের শেষ দিনের অধিবেশনে আলোচনায় স্থান পায় গ্রিন শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, স্টিল মেকিং, সিমেন্ট উৎপাদনের সংকট ও সম্ভাবনা সহ নানান দিক। এতে পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গেল 2-3 বছর যাবৎ দেশের শিপ ব্রেকার্স কোম্পানিগুলো হংকং কনভেনশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, আগামী 10 বছরে প্রায় 4000 জাহাজ ভাঙার জন্য আসার সম্ভাবনা রয়েছে। Any new worker who wants to join this industry has to go to BSBRA Training Institute or Association Training Institute, get initial training, and only then they can join the workforce. অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের বেশিরভাগ শিপইয়ার্ড এখন গ্রিন ইয়ার্ড, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুতই বাংলাদেশের ইয়ার্ডগুলো গ্রিন শিপইয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে তরুণ ব্যবসায়ী নেতাদের হতাশ না হয়ে কাজের পেছনে লেগে থাকার আহ্বান জানিয়েছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি মহান মনীষীদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের জন্য। Now what is the purpose of life? Purpose of life is not only to be a very rich man, a very big industrialist. Purpose of life is to be a good ordinary man with love, care and compassion. Purpose of life is to be useful man. Purpose of life is to be an honorable man. Purpose of life is to put some glimpses that even after your departure people will not forget you. শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা না করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। অনুষ্ঠিত হলো অপরাজেয় বাংলাদেশ প্রকল্প সমাপনী অনুষ্ঠান 2024। রাজধানী তোপখানা রোডে এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। 5 বছর মেয়াদী প্রকল্পটি এ বছরে 30 জুন শেষ হবে। প্রকল্প সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিগণ,
ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প অংশীদার প্রান্তিক কিশোরী ও যুব নারী, স্থানীয় জনগণ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মেয়েদের অংশগ্রহণ, সুরক্ষা, প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় অপরাজেয় বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় 2019 সালের জুলাই থেকে ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে ঢাকার শাহজাহানপুর ও মতিঝিল এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারে পার্টেস খেলার খবর। অভিজ্ঞতার কারণে ফর্মে না থাকলেও লিটন দাসের জায়গায় অন্য কাউকে ভাবেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বললেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় কোচ হাতুড়ি সিংহে জানান, টি-20 বিশ্বকাপে এবার অতীতের চেয়েও ভালো করতে চায় তারা। রিপোর্ট করছেন SM আশরাফ। পূর্ব নির্ধারিত সময় বেলা 1টা পেরিয়ে মিরপুরের তপ্ত রোদে সময় তখন 2টা। অতীতের কথা স্মরণ করে চারদিকে গুঞ্জন, সাকিব আল হাসান থাকছেন তো আনুষ্ঠানিক ফটোশুটে, সকালে অনুশীলনেও যে ছিলেন না তিনি। অবশেষে দেখা মিলল পুরো টিম ম্যানেজমেন্টের। বোর্ড সভাপতি যেন সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। বিশ্বকাপে এমন নির্ভর ক্রিকেটারদেরই দেখতে চাইবে দর্শক সমর্থকরা। অধিনায়ক বললেন, সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও তার আত্মবিশ্বাসী। আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। বাংলাদেশের এবারের দলে সবচেয়ে বেশি যে দুজনকে নিয়ে আলোচনা, তাদের একজন লিটন দাস। কোচ বলেন, তার সমস্যাগুলো নিয়ে কাজ হচ্ছে। We have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ যে পারফরমেন্স, তাতে প্রত্যাশার গ্রাফটা একেবারেই নিচের দিকে নেমে গেছে। যদিও কোচ আর অধিনায়ক বলছেন, এই দল নিয়েও বিশ্বকাপের সেরা 8-এ নাকি জায়গা করে নেওয়া সম্ভব। SM আশরাফ, ATN বাংলা, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এ অংশগ্রহণের জন্য নিজেদের ফুটবল টিমের জার্সি উন্মোচন করল সোশ্যাল ইসলামী ব্যাংক PLC। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টিমের জার্সি উন্মোচন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান ফুটবল টিমের সদস্যদের সাথে অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায়, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বললেন ডোনাল্ড লু। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই, আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক বন্ধের নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। 2 মেয়রকে কঠোর হওয়ার তাগিদ। এবং প্রবাসী আয়ে কর দিতে IMF এর পরামর্শ বিবেচনায় না নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রেমিটেন্সের প্রণোদনা 7% করার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।